প্রিয় ভিউয়ার্স, শুভেচ্ছা। এক্সপ্লোর উইথ জয়দীপের আরেকটি ব্লগে আপনাকে স্বাগত জানাই। ইন্দোনেশিয়া থেকে ফেরার পথে বেশ বড় একটা সময় সিঙ্গাপুরের জুয়েল চাঙ্গি এয়ারপোর্টে অবস্থানের সুযোগ পেয়েছিলাম। চলুন এই সুযোগে ঘুরে দেখি পুরো বিমানবন্দরটি। পৃথিবীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর হচ্ছে সিঙ্গাপুরের জুয়েল চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে প্রতিদিন ৩ লক্ষ মানুষের পা পড়ে। এই বিমানবন্দরের অন্যতম স্থপতি মোশে সাফাদি এক সাক্ষাৎকারে বলেছিলেন, একটি মার্কেট প্লেস এবং একটি শহরে পার্ক একত্রিত করার পরিকল্পনা থেকে এই এয়ারপোর্টের ডিজাইন করা হয়েছিল। প্রথাগত মলের ধারণার সঙ্গে প্রকৃতি, সংস্কৃতি, শিক্ষা এবং বিনোদনের অভিজ্ঞতাকে এক করার সব আয়োজন এখানে করার চেষ্টা করা হয়েছে, যাতে স্থানীয় লোকজন ও অভ্যাগতরা একটা দারুণ অভিজ্ঞতা লাভ করে। সত্যি তারা সফল হয়েছে। পুরো বিমানবন্দরটি ঘুরে আমার তাই মনে হয়েছে। সিঙ্গাপুরের জুয়েল চাঙ্গি বিমানবন্দরটিতে 4টি টার্মিনাল রয়েছে। বিমানবন্দরটিকে উপর থেকে দেখলে অনেকটা রোমান এইচ হরফের মতো দেখায়। এইচের উলম্ব রেখা দুটি যথাক্রমে 2 ও 3 নং টার্মিনাল, আর মধ্যের রেখাটি 1 নম্বর। আর বেশ দূরে বিচ্ছিন্ন হয়ে আছে 4 নম্বর টার্মিনাল। কিন্তু প্রত্যেকটি টার্মিনাল রেল ব্যবস্থার মাধ্যমে যুক্ত। 1 নম্বর টার্মিনাল থেকে অনায়াসে প্রত্যেকটি টার্মিনালে যাওয়া যায়। আবার সবচেয়ে বড় টার্মিনাল 3-এর ভিতরেই রয়েছে 2টি স্কাইরেলের ব্যবস্থা, যাতে কোনোভাবেই যাত্রীদের কোনো রকমের কষ্ট বা দুর্ভোগ না হয়। এই বিমানবন্দরে যাত্রীদের অবসর যাপনের জন্য ব্যাপক আয়োজন রয়েছে। ফ্রি মুভি শো, বাটারফ্লাই গার্ডেন, শপিংয়ের জন্য বিশ্বের নামকরা সব ব্র্যান্ডের দোকান, চারদিকে সব ডিউটি ফ্রি শপ। এই জায়গাটা আসলে ট্রানজিটের যাত্রীরা যারা ইমিগ্রেশন শেষ করছে তারা এই জায়গায় ঢোকার সুযোগটা পায়। তবে এই বিমানবন্দরের সবচেয়ে বড় আকর্ষণ দ্য রেইন ভর্টেক্স, বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে উঁচু ইনডোর জলপ্রপাত। এটি 40 মিটার অর্থাৎ 130 ফুট উঁচু থেকে এখানে পানি পড়ে। এর সঙ্গে 1.5 লক্ষ বর্গফুট জুড়ে করা বিশাল ক্যানপি পার্ক। এসব দেখার জন্য মুখিয়ে ছিলাম। চাঙ্গিতে পা দিয়েই সেই পার্কটি দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিলাম। পরে শুনলাম সেখানে যেতে হলে ইমিগ্রেশন পার হতে হবে। ট্রানজিটের যাত্রীদের কপালে এটা দেখার সুযোগ নেই। যাই হোক, এবার ফেরার পথে চেষ্টা করব অন্তত বাটারফ্লাই গার্ডেনটি দেখে যাওয়ার। স্কাইট্র্যাক্স জরিপের টানা 8 বছর পৃথিবীর শ্রেষ্ঠ এয়ারপোর্ট ছিল এই চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্যান্ডামিকের আগের বছর 6,80,00,000 যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছিল। ভাবা যায়? আনন্দের বিষয়ে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে গড়ে তোলা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। স্যামসাং সিএনডিটি এর কাজ করছে। এই স্যামসাং চাঙ্গির 4 নম্বর টার্মিনাল তৈরি করেছিল। এমনকি বুর্জ খলিফা, পেট্রোনাস টুইন টাওয়ার, তাইপে 101-এও এরা কাজ করেছে। চাঙ্গি ছিল একটি জেলেদের গ্রাম। আজ পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা অন্যতম হাব। এর পুরো কৃতিত্বের দাবিদার আধুনিক সিঙ্গাপুরের স্থপতি লি কুয়ান ইউ। আসুন সিঙ্গাপুরের ইতিহাস একটু জেনে নিই। 1919-এ টমাস স্ট্যামফোর্ড বিলিং রেফালস সিঙ্গাপুরকে ব্রিটিশ সাম্রাজ্যের একটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন। এর আগে 1866 সালে এটি ব্রিটেনের নিয়ন্ত্রণে আসে। 1945 সালে জাপানের আত্মসমর্পণের পর এটি আবার ব্রিটিশের নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছোট্ট দেশটি লণ্ডভণ্ড হয়ে যায়। এর প্রায় সকল অবকাঠামো ধ্বংস হয়ে যায়। 1959 সালে ব্রিটিশরা একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে সিঙ্গাপুর ত্যাগ করে। 31 বছর বয়সী ব্যারিস্টার লি কুয়ান ইউ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দরিদ্র সিঙ্গাপুরের নিজের টাকায় চলার মতো ক্ষমতা ছিল না। সিঙ্গাপুর তখন পৃথিবীর বৃহত্তম বস্তি। মোট জনসংখ্যার 2/3 মানুষ এসব বস্তিতে থাকে। বড় অংশ মাদকসেবী। বন্দরের সুবাদে বিভিন্ন জাতিগোষ্ঠী এসে ফাঁকা স্থানে বস্তি গড়ে তোলে। কয়েকদিনের মাথায় সেসব গেঞ্জি লোকালয়ে পরিণত হয়। তারপর পার্শ্ববর্তী জনগোষ্ঠীর সঙ্গে হাঙ্গা দাঙ্গামা শুরু হয়ে যায়। এমন অবস্থায় লি কুয়ান স্বেচ্ছায় 1963 সালে সিঙ্গাপুরকে মালয়েশিয়া ফেডারেশনের অংশ করেন। সিঙ্গাপুর মালয়েশিয়ার 14তম রাজ্য হয়। কিন্তু মালয়েশিয়ার সহযোগিতার বদলে সিঙ্গাপুরকে শোষণ করতে শুরু করে। মালয়েশিয়ার জনসংখ্যার 17% সিঙ্গাপুরে হলেও তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় মোট শুল্কের 40%। মালয়রা বিভিন্নভাবে
বাড়তি সুযোগ নিত। এ নিয়ে চাপা ক্ষোভ ছিল। এ থেকে 1965 সালের 21 জুলাই মালয় ও চাইনিজদের মধ্যে দাঙ্গা শুরু হয়। এ দাঙ্গার প্রেক্ষিতে 9 আগস্ট মালয়েশিয়া সিঙ্গাপুরকে ফেডারেশন থেকে বের করে দেয়। লি কুয়ান পড়লেন ভীষণ বিপাকে। সিঙ্গাপুরের অর্থনীতি পুরোপুরি মালয়েশিয়ার উপর নির্ভর ছিল। কাঁচামাল আসতো মালয়েশিয়া থেকে, মালয়েশিয়ার পণ্য পরিবহনে ব্যবহৃত হতো সিঙ্গাপুরের বন্দর। এসব সব বন্ধ হয়ে যাওয়াতে হঠাৎ করে বেকারত্ব বেড়ে গেল। পাড়ায় পাড়ায় শুরু হলো দাঙ্গা। এদিকে ইন্দোনেশিয়ায় সেনা অভ্যুত্থান হয়েছে। ভয় ছিল ইন্দোনেশিয়ান আর্মি সিঙ্গাপুর দখল করে নিবে। তাই তিনি প্রথমে ইসরায়েলের আদলে সকল যুবককে সামরিক প্রশিক্ষণ ও নির্দিষ্টকাল চাকরি করা বাধ্যতামূলক করেন। 1966-তে ন্যাশনাল সার্ভিস অ্যাক্ট পাস হয়। এতে শুধু বহিঃশক্তির আক্রমণের ঝুঁকি কমল না, জাতি গঠনেও এ প্রশিক্ষণ দারুণ কাজ দিল। তিনি কর্মসংস্থানের জন্য বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের টেক্সটাইল মিল খোলার জন্য বিভিন্ন সুযোগ দিয়ে আকৃষ্ট করতে লাগলেন। স্বল্প মূল্যে কারখানার জন্য প্লট ও আমদানির উপর সর্বনিম্ন শুল্ক ধার্য করা হলো। এ প্রকল্প সফল হওয়ার পর তিনি ইলেকট্রিক্স ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে শুরু করলেন। 1971 সালের পর সিঙ্গাপুরের বেকারত্ব সমস্যা আর রইল না। এক ছটাক ভূমিও অব্যবহৃত রইল না। 1963 থেকে 75 পর্যন্ত সিঙ্গাপুর 14 বার বিশ্বব্যাংক থেকে অবকাঠামো উন্নয়নের জন্য ঋণ নেয়। এর মধ্যে দুটি প্রকল্পের কথা বলা যায়, জুরাং পোর্ট এবং জুরাং টাউন কর্পোরেশন। জুরাং পোর্ট তৈরিতে $14 মিলিয়ন ব্যয় করা হয়। এখন জুরাং পোর্ট প্রতি বছর আয় করে $150 মিলিয়ন। আর জুরাং টাউন কর্পোরেশন প্রকল্পের মাধ্যমে সিঙ্গাপুর শহরের নালা নর্দমা পরিষ্কার করে সেটিকে একটি দৃষ্টিনন্দন শহরে পরিণত করা হয়। হয়ে ওঠে পর্যটনের সেরা গন্তব্য। 2020 সালে এই কর্পোরেশন $2.43 বিলিয়ন রাজস্ব আয় করে। ভূমি কম হওয়ায় আবাসন একটি বড় সমস্যা ছিল সিঙ্গাপুরে। এই সমস্যা সমাধানে হাউস ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেন লি কুয়ান। 55 বছরের নিচের সকল জনগণকে তাদের আয়ের 20% আবাসনের জন্য সঞ্চয় করা বাধ্যতামূলক করে দেয়া হয়। এই টাকার সঙ্গে সরকারের দেয়া ভর্তুকিতে জনগণকে আবাসনের সুযোগ দেয়া হলো। বোর্ড এইসব আবাসনের উচ্চ মানের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে। লি কুয়ান হাউজিং প্রকল্পগুলোতে একই ক্যাম্পাসে যেন বিভিন্ন জাতির মানুষ থাকে সেদিকে কড়া নজর রাখতেন। তাই প্রকল্পের জনগোষ্ঠীর জনসংখ্যার অনুপাতে কোটা বরাদ্দ থাকত। $1990 পর্যন্ত 31 বছর সিঙ্গাপুরকে নেতৃত্ব দেন লি কুয়ান। এ সময় তিনি সিঙ্গাপুরের মাথাপিছু আয় $500 থেকে $14,500 নিয়ে যান, করেন পৃথিবীর চতুর্থ ধনী দেশ। 2015 সালের 23 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। আজ তার সাফল্য গাথা চারদিকে যেন ছড়িয়ে আছে। এই যে ঝলমলে সিঙ্গাপুর দেখি আর বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি লি কুয়ানকে। এরকম একজন নেতা পেলে একটা জাতি দাঁড়িয়ে যেতে বেশি সময় লাগে না। বিমানবন্দরের ভিতরে একাধিক স্কাইলাইনের ব্যবস্থা করা হয়েছে। ছোট ছোট এই ট্রেনগুলো এক মাথা থেকে আরেক মাথায় যাত্রীদের নিয়ে যায়, বিমানবন্দরের যাত্রীদের নিয়ে যায় বিনামূল্যে। এদিকে দেখতে পাচ্ছেন আর একটা ব্রিজ, ওদিকটায় একটা সুন্দর ঝর্ণা এবং বাগান আছে। ওদিকটা আবার যাওয়ার জন্য ইমিগ্রেশন করে বের হতে হয়। আমাদের পক্ষে এখন সম্ভব না, যেতে পারছি না। ওই দেখেন ট্রেন অপেক্ষা করছে। এই ট্রেনটা স্কাইলাইন ট্রেন বলা হয়। ট্রেনটা আসবে, যাত্রীদের নিয়ে 4 মিনিট পর পর না পয়সা যাত্রীদের পরিবহন করে। আসেন নিচে আসেন। এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। বিমানবন্দরের ভেতরেই যারা যাত্রী তাদের আনন্দ দেওয়ার জন্য, অবসর সময় কাটানোর জন্য এই গার্ডেনটি তৈরি করা হয়েছে, বাটারফ্লাই গার্ডেন।
একসাথে 30 জনের বেশি যাত্রীকে তারা ঢুকতে পারে না। রাত হয়ে আসছে তাই দেখা যাচ্ছে না বেশ। তো আমরা তো বাটারফ্লাই মানে এই পাবে, এই প্রজাপতির দেখা পাবে। অনেক প্রজাপতি আছে, আলো কম থেকে দেখা যাচ্ছে না। তো এখন থেকে বেশি হবে। অনেক প্রজাপতি আছে, তো অন্ধকারে কোনো দেখা যাচ্ছে না। প্রজাপতি বাংলাদেশ থেকে আসছে। ওনারা বাংলাদেশ থেকে আসছে। ধন্যবাদ ব্লগটি দেখার জন্য। যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।